আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে? এরপর আই অ্যাম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। বাংলাদেশে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত এবং রিপাবলিকান পার্টির ঘনিষ্ঠ থিঙ্ক ট্যাঙ্ক আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, একটা জরিপ পরিচালনা করেছে এবং সেই জরিপের একটি প্রশ্নের উত্তর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যম খুব দ্রুত বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট 70% মানুষ, এমন একটা শিরোনাম করে চমক লাগিয়ে দিলেও যেই জায়গায় আসলে জরিপের ফলাফলে যোগ ভালো মতো করবার দরকার ছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে, খুব স্বাভাবিকভাবেই সেটা তারা এড়িয়ে গেছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জরিপ নামে সেপ্টেম্বর অক্টোবর মাসে পরিচালিত এই জরিপটি আইআরআই করিয়েছে স্থানীয় একটি সংস্থা, সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ, এরকম একটি সংস্থাকে দিয়ে, এবং তারা বলছে এটা আইআরআই পরিচালিত একটা প্রজেক্ট। এই প্রজেক্টের আওতাধীনে এই যে জরিপটি পরিচালিত হয়েছে সেটা মূলত বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা, গণতন্ত্রের অবস্থা, আগামী নির্বাচন থেকে মানুষের প্রত্যাশা, কাকে ভোট দেবেন, মূলত সেসব প্রশ্নের উত্তর বের করতে। এবং 70% যে বাংলাদেশের গণমাধ্যম মিলিয়ে ফেলেছে, সেখানে মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট কিনা। সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট, এই দুভাগকে মিলিয়ে সংবাদ মাধ্যম সন্তুষ্ট 70% এমন শিরোনাম করে ফেলেছে। কিন্তু ভাবুন তো, আপনার বাড়িতে বা আপনাকে ফোন করে কোনো জরিপকারী পৌঁছানোর পর আপনি ইউনূস সরকারকে আপনার ভালো লাগে না বলে, আগেই ভালো ছিলাম এমন কথা বলে জীবনকে হুমকির সম্মুখীন করবেন কিনা? মানে এমন কোনো পাগল বা একরোখা ব্যক্তি কি বাংলাদেশে এখনো আছেন যিনি সাহস করবেন যে এই সরকারকে ভালো লাগছে না, আমি সন্তুষ্ট না, এই কথা উচ্চারণ করে, তার মানে আগেই ভালো ছিলাম এর দলে আপনি, কিংবা আপনি আফসোস লীগের দলে, এমন কথা বা এমন সম্ভাবনা, এমন সন্দেহ জরিপকারীর মনে ঢুকিয়ে দেবেন? এমন সাহস কেন কেন কোনো পাগল বা বোকালোক করবেন? দেখুন, এই জরিপটি আইআরআই এর এই সংস্থাটি পরিচালনা করেছে রাঙামাটি ছাড়া বাংলাদেশের বাকি 63টি জেলায়, এবং 4985 জন, মানে 5000-এর মতো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিয়েছেন। 18 বছরের বেশি বয়সীরা অংশ নিয়েছেন। নারী পুরুষের অনুপাত প্রায় সমান। এই জরিপের সামারিতেই লেখা আছে যে 46% মতো আসলে উত্তর দিয়েছেন। দ্য ওভারঅল রেসপন্স রেট ওয়াজ 46%। তার মানে একটা বিরাট অংশের মানুষ আসলে উত্তর দিতেই কিন্তু নিরাপদ বোধ করেন না, যে কথাটা বলছিলাম। এবং তারা বলছেন যে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিকে যদিও বা জরিপকারী দেখতে সুযোগ পাবেন না এমন অবস্থায়, মানে তিনি নিজেই ট্যাবলেটে উত্তরটা দিতে পেরেছেন, এই সুযোগ করে দেওয়া হয়েছে, যেটাকে এই প্রতিষ্ঠান সিক্রেট ব্যালট বলছে, যে জরিপকারীকে সরাসরি উত্তর না দিয়ে আপনি নিজেই ট্যাবলেটে উত্তরটা বসিয়ে দেওয়ার সুযোগ পেয়েছেন বটে, কিন্তু বেশিরভাগ উত্তরের ক্ষেত্রেই প্রশ্ন করেছেন জরিপকারী আর উত্তরদাতা উত্তর দিয়েছেন, মানে একদম কিন্তু জানের ঝুঁকি। এই জানের ঝুঁকি নিয়েও বাংলাদেশে শুধুমাত্র এই জরিপটি নয়, যত যত জরিপ 2024-এর আগস্টের পর থেকে হচ্ছে, সবগুলো জরিপে যেই যোগফলটা বের করার কাজটা এড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের জরিপকারীরা এবং সংবাদ মাধ্যমের কর্মীরা, সাংবাদিকেরা, সেটা হচ্ছে এই যে একটা বিরাট সংখ্যক মানুষ বলছেন তারা সিদ্ধান্তহীন, কাকে ভোট দেবেন। এদের আবার একটা বিরাট শতাংশ ভোট দিতে চান, কিন্তু কাকে ভোট দেবেন সেটা বলতে চান না। অন্য কোনো দলকে ভোট দিতে চান সেরকম একটা কথা বলছেন, মানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এসব দলের বাইরে অন্য কাউকে ভোট দিতে চান সেটা বলছেন। আবার
অনেক সাহসীরা এমনকি বলে বসছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। ওই সব সংখ্যাগুলো যোগ করলে যারা বলতে চান না কাকে ভোট দেবেন, যারা বলছেন তারা অন্যান্য দলকে ভোট দিতে চান, এবং যারা বলছেন তারা এখনো ঠিক করেন নাই, সিদ্ধান্তহীন, এসব যোগ দিলে সংখ্যাটা এমন দাঁড়াচ্ছে যে বিএনপি, জামাত, এনসিপি সহ এই যে দলগুলো আওয়ামী লীগকে বাইরে রেখে কেন নির্বাচন করতে চাইছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আইআরআই পরিচালিত এই জরিপটার কথাই যদি সরাসরি বলি, একদিকে শিরোনাম করেছে সবগুলো সংবাদ মাধ্যম যে জামায়াতে ইসলামী একরকম বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, মানে জামায়াতে ইসলামী আগামী সপ্তাহে যদি ভোট হয় তাহলে জরিপে অংশগ্রহণকারীরা বলছেন, যারা উত্তর দিয়েছেন তারা বলছেন যে 26% জামায়াতে ইসলামীকে ভোট দেবেন আর বিএনপিকে ভোট দেবেন 30%, মানে 4% পার্থক্য আছে। কিন্তু সেখানে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু 4% ভোট পাচ্ছে। তাহলে দেখেন জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তো একরকম ঘোষণা দিয়েই ফেলেছে তারা ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনতে তারা একটা জোটের মাধ্যমে নির্বাচন করার কথা, মানে সমঝোতার মাধ্যমে নির্বাচন করার কথা, এক আসনে যাতে তাদের সম্মিলিতভাবে একজন প্রার্থী থাকেন সেটা নিশ্চিত করার কথা ভাবছেন। এবং এরই মধ্যে কিন্তু জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের খেলাফত মজলিস সহ 8টি সমমনা দল মিলে তারা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রচারণাও শুরু করেছেন। সমঝোতার হিসাবটা ঘোষণা দেওয়া এখন শুধু বাকি। তাহলে পরিষ্কার বিএনপির ভোট আছে 30% এবং বিএনপি নিজের মধ্যেই ছত্রভঙ্গ। তারপর এখন মাথায় রাখতে হবে যে খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাওয়ার একরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যখন বিএনপি 3টি আসনে তাকে মনোনয়ন দিল আর একটা আসনে মনোনয়ন নিলেন তারেক রহমান, এবং তারেক রহমানের দেশে ফেরা যখন একরকমের এখনো অনিশ্চিত, খালেদা জিয়া কঠিন রোগশয্যায়, তখন একদিকে যেমন বিএনপির নেতা তারেক রহমান সত্যি যদি মায়ের রোগশয্যার পাশে এসে দাঁড়াতে পারেন এবং দেশে ফিরে দল, মা, দেশ এসবের দায়িত্ব নিতে পারেন, তাহলে পুরো ব্যাপারটা কিন্তু আসলে ডিসেম্বর মাসে এসে একদম পাল্টে যেতে পারে। মানুষের আবেগ, অনুভূতি এবং এর মাধ্যমে বিএনপি ঐক্যবদ্ধ হতে পারে। কিন্তু ঘটনা যদি উল্টো ঘটে, মানে তারেক রহমান শেষ পর্যন্ত যদি দেশে ফেরার সাহস না করেন, তাহলে বিএনপি যে ধরনের ছত্রভঙ্গ হয়ে পড়বে, মানে এখনই ঐক্য নাই, আসনে আসনে সহিংসতা ঘটছে, তাহলে এই যে জামায়াতে ইসলামীর 26% আর ইসলামী আন্দোলনের 4% মিলে 30% ভোট এরই মধ্যে জামাত এবং জামাতের সমমনা দলগুলোর আছে বলে নিশ্চিত হওয়া যাচ্ছে, এই জরিপের মাধ্যমে বিএনপির পক্ষে সেটাকে কিছুতেই টেক্কা দেওয়া সম্ভব হবে বলে মনে করবার এই মুহূর্তে কোনো কারণ ঘটছে না। তার মানে বিএনপি জরিপগুলোতে, যতগুলো জরিপ হয়েছে মনে করে দেখুন 2024-এর আগস্টের পর থেকে প্রত্যেকটিতে দেখা যাচ্ছে মাস যত গড়াচ্ছে জামাতের ভোট বাড়ছে, বিএনপির ভোট কমছে। যেই সূত্র মিলিয়ে বিশ্লেষকরা বলে আসছিলেন যে জামাত যে ভোট পেছাতে চায়, আগস্টের পরপরই যে সে ভোট তার পক্ষে ছিল না, এই যে সংস্কার, বিচার, তারপরের নির্বাচনের কথা বলছিল, কারণ জামায়াত একদিকে যেমন গুছিয়ে আনতে চেয়েছে, আরেকদিকে জানতো যে এই পরিস্থিতিতে বিএনপি যে পরিমাণ উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি বা বিভিন্ন সহিংসতায় জড়িয়ে পড়বে, বিএনপির ভোট ক্রমাগত কমবে, জামাত তৃণমূলে আরো কাজ করতে পারবে, জামাতের ভোট বাড়বে। সেই একই ব্যাকরণে কিন্তু রাজনীতিটা চলছে। বাংলাদেশের রাজনীতির ব্যাকরণ বদলে ফেলাটা এত সহজ না। এই জরিপ বলছে যে ন্যাশনাল মানে সিটিজেন পার্টি মানে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই 2024-এর তরুণ নেতাদের দল, সেটা 6% ভোট পাবে, জাতীয় পার্টি পাবে 5% ভোট। মনে রাখবেন আইআরআই, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট হচ্ছে সেই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির যারা ক্রমাগতভাবে মানে 2024-এর আগস্টের পর থেকে কখনো জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বন্ধ করে নাই। সব সময় তারা জাতীয় পার্টির সঙ্গে আলোচনা বজায় রেখেছে এবং সরকারকে বারবার বলেছে যে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, যাতে জাতীয় পার্টির অংশ নেওয়ারই কথা নিতেই হবে। এমনকি এবছর যখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল এসেছে, যারা কিনা প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের
দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তখন তারা জাতীয় পার্টির দুই অংশের সঙ্গেই সাক্ষাৎ করেছে। তো তারা এই জরিপেও জাতীয় পার্টির নাম কিন্তু একদম উচ্চারণ করে লিখেছে যে জাতীয় পার্টি কত শতাংশ ভোট পাবে। তার মানে জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশ যে নিতেই হবে এই বার্তাটা আবার ইউনূস সরকারকে দিয়েছে, এবং জাতীয় পার্টিকে তারা প্রধানতম দলগুলোর মধ্যে রেখেছে, এবং জাতীয় পার্টি এখানে দেখা যাচ্ছে 5% ভোট পাবে। এরপর আসুন আওয়ামী লীগের ভোটের হিসাবে। এখানে দলের নাম একদম উল্লেখ করা আছে, বিএনপি, জামাতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলগুলোর ভোট আমি দেব, এটা বলতে বাংলাদেশে এখন কোনো প্রাণের ঝুঁকি নাই। এই দলগুলোতে আমি ভোট দিলে আমি নিশ্চয়ই গলা ফুলিয়ে গলা বড় করে সেটা বলতে পারবো, একদম যুক্তিসঙ্গত কথা, যেটা মানে কারো মধ্যে এখন কোনো রকম বাধা বা মানে কোনো অস্বস্তি নাই এই দলগুলোর সমর্থক হিসেবে নিজেদেরকে ঘোষণা করতে। এই অবস্থায় সাম আদার পার্টি, মানে এই দলগুলোর বাইরে সাম আদার পার্টি অন্য কোনো দলকে ভোট দেবেন তারা, সেই জায়গায় 8% এসে বলেছেন তারা অন্যান্য দলকে ভোট দেবেন। তো আপনারা কি মনে করছেন যে এই অন্যান্য দল মানে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, কি জুনায়েদ সাকির দলটা গণসংহতি পরিষদ, এসব দলের, বা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, আরো তো অনেক নতুন নতুন দল আসছে, মানে হাদির দল আছে, ইনকিলাব মঞ্চ, নিশ্চয়ই তাদের কথা বলে নাই, কারণ তারা তো কোনো বাংলাদেশের 63টা জেলায় তো এদের কোনো অবস্থান নাই, এদের মূল অবস্থান টক শোতে, সংবাদ মাধ্যমে। তাহলে কোন সে 8% ভোটার যারা সারা বাংলাদেশে বলছেন যে তারা অন্য কোনো দলকে ভোট দিতে চান, আইআরআই এর মুখে উচ্চারণ করা দলগুলোর বাইরে? এরপর আই অ্যাম নট গোয়িং টু ভোট, আমি ভোট দেব না 4%, আমি জানি না 7%, আমি কাকে ভোট দেব বলবো না, মানে আমি জরিপে অংশ নিয়েছি, কাকে ভোট দেব বলবো না, সেটা 11%। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না। মানে ওই যে আমি বলছিলাম বাংলাদেশের ভোটের ব্যাকরণটা বদলে ফেলা এত সহজ নয়। তো এমনকি গত মাসে সপ্তাহ 2 আগে বিওয়াইএলসি, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার, একটা ইউথ ম্যাটার সার্ভে, একটা যুব জরিপ পরিচালনা করেছিল, যেখানে দেশের 8টি বিভাগের 27টি জেলার 18 থেকে 35 বছর বয়সী 2500 জনের বেশি তরুণ অংশ নিয়েছিল, এবং এটাও সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। সেই জরিপটিতেও কিন্তু দেখা গেছে যে 19.6% তরুণ বিএনপিকে সমর্থন করেন, ভোট দিতে চান, 16.9% জামায়াতে ইসলামীকে ভোট দিতে চান, 9.5% ঘোষণা করেছেন যুবকদের মধ্যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, তার মানে ওই জরিপে আওয়ামী লীগ অপশন ছিল, এবং 3.6% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সমর্থন করেন, মানে তরুণদের মধ্যে এনসিপির দশাটা বোঝেন। কিন্তু ওই জরিপেও বাংলাদেশের 30% তরুণ বলেন যে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই আসন্ন জাতীয় নির্বাচনে তারা কাকে ভোট দেবেন, আর 17.7% তরুণ, মানে 18% তরুণ বলেছেন তারা তাদের পছন্দের দলের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তাহলে 30-এর সঙ্গে 18 যোগ করুন 48, 48-এর সঙ্গে 9.5 আওয়ামী লীগের যোগ করুন, কাজেই ধারণা করা যায় এই 57.5% একটা বিরাট অংশ আওয়ামী লীগের ভোটার। এই অবস্থায় সরকারের মিত্র বিশ্লেষক ডেভিড বার্গম্যান তিনি পর্যন্ত উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোতে এই রকম একটা কলাম লিখতে বাধ্য হয়েছেন যে বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। সেখানে একদিকে যেমন তিনি লিখছেন যে যতগুলো জরিপ হয়েছে গত সরকারের পতনের পর থেকে একটার পর একটা প্রায় একই রকম ফল দেখাচ্ছে, এবং এর পাশাপাশি তিনি বলেছেন যে 10% যে ঘোষণা দিয়ে তরুণেরা বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান, এটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, মানে তাকে এটা ভীষণ অবাক করেছে, কারণ তারা ভেবেছিলেন যে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে বিএনপির জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যাবে, কিন্তু তারা দেখছেন সেটা একেবারেই হয়নি, বরং কমে এসেছে।
আর ডেভিড বার্গম্যানকে অত্যন্ত বিচলিত করেছে এই সিদ্ধান্তহীন ও নীরব ভোটাররা, যেখানে 18% তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এর মধ্যে নীরব আওয়ামী লীগ আছে সেটা ডেভিড বার্গম্যান বুঝতে পারছেন। তবে তিনি ওই যে আরো 17.7%, প্রায় 18% যে বলেছেন তারা ভাই দলের নাম জরিপকারীদের সামনে বলবেন না, মানে জীবনকে হুমকির মুখে ফেলবেন না, তাদের মধ্যেও যে আওয়ামী লীগ আছেন ডেভিড বার্গম্যান সেই বিষয়টি, সেই সম্ভাবনাটি চেপে গেছেন। আইআরআই এর জরিপেরই আরেকটা ইন্টারেস্টিং উত্তর দিয়ে শেষ করি, যেখানে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে যেসব দলের নাম এই জরিপে উল্লেখ করা হয়েছে, মনে রাখবেন আইআরআই এর জরিপে আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয় নাই, সেসব দল নিয়েই আপনি সন্তুষ্ট নাকি আপনি অন্য নতুন কোনো পলিটিক্যাল পার্টি দেখতে চান? তখন 52% বলেছেন তারা সন্তুষ্ট নন ওই সব নামে। কাজেই বুঝুন, নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে ইউনূস সরকারের পক্ষে। আর আওয়ামী লীগ এবং জামায়াতের জনপ্রিয়তা যখন ক্রমাগত বাড়ছে, তখন ডেভিড বার্গম্যান যেমনটা বলেছেন, বিএনপি সম্ভবত শেষ চেষ্টায় এমন কোনো লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন, তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে, নাকি সত্যিকার অর্থে আরেকটি পক্ষ যে কারণে উষ্মায় ভুগছেন, ক্ষুব্ধ হচ্ছেন, তারেক রহমানের ওপর, খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর, যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না। তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে, তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা, দেশ, দল কারো দায়িত্ব নিতে রাজনীতির নানা মারপ্যাচ, কৌশল আর অবশ্যই পরম করুণাময়ের নির্ধারিত যে ভবিতব্য, তা কি করে সব হিসেব নিকেশ একেবারে উল্টে পাল্টে দিতে পারে, সেটা 2024-এর আগস্টের পর থেকে খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির রাজনীতি এগুলোকে বিবেচনা করলে সম্ভবত খুব স্পষ্ট হয়ে যাবে। 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই, মানে আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষ ধারণা করেছিলেন যে 2-1 দিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জিয়া, কারণ শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারই নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী, আগামীর নেতা হিসেবে। আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে, বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। মনে করে দেখুন 5ই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু 3 বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, নির্বাচন হবে খুব দ্রুত, আর খালেদা জিয়াকে দ্রুততম সময়ে মুক্তি দেওয়া হবে। খালেদা জিয়া 6ই আগস্ট মুক্তি পেলেন বটে, কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না। মানে রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো। তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না। এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না যে কবে, কখন, কিভাবে ফিরতে পারবেন, আর কেনই বা মায়ের এমন সংকট মুহূর্তেও ফিরতে পারলেন না। আর ভাবুন 8ই আগস্ট, যার অনেক আগেই ধারণা করা হয়েছিল, মানে 6-7 তারিখে আমরা বারবার শুনছিলাম যে প্লেন চার্টার করা আছে, ভাড়া করা আছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা যাবার জন্য, এবং তারেক রহমান ঢাকা পৌঁছচ্ছেন আর পল্টনের জনসমাবেশে সরাসরি বক্তব্য দেবেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে। অথচ 8ই আগস্ট কিনা বাংলাদেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ক্ষমতা নিতে, এবং তিনি ফেরা মাত্রই তার সকল মামলা উঠে গেল। কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে 21শে আগস্টের মামলাটি এখনো সরকার আপিলের সুযোগ কিংবা পুনর্বিচারের সুযোগ ধরে রেখেছে। এই তো দশা। এই দশায় খালেদা জিয়ার শরীরের অবস্থাটা এতটা সংকটপূর্ণ হয়ে উঠেছে যে
গত 11-12 দিন ধরে তিনি হাসপাতালে, সারা দেশে তার নেতা কর্মী ভক্ত সমর্থকেরা তার জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন এবং তিনি ঠিক কি শারীরিক অবস্থায় আছেন এভার কেয়ার হাসপাতালের ভেতরে তা নিয়ে কৌতূহল বাড়ছে। নানা রকম গুজব গুঞ্জনও তার নেতা কর্মী সমর্থকদের মাধ্যমেই দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ বাড়াচ্ছে। তবে এটা স্পষ্ট হয়ে গেছে তার ছেলে আর বাংলাদেশে আসতে পারছেন না। তার ছেলে বাংলাদেশে আসবেন না দেখে, মানে তারেক রহমান, বিএনপির যিনি কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি কিনা বিএনপির কাণ্ডারি, তিনি বাংলাদেশে আসতে পারছেন না কোনো এক এমন বাধার কারণে, যেটা তিনি নাকি স্পষ্ট করে বলতেও পারছেন না। সে বাধা সরাতে ইউনূস সরকার, সেনাবাহিনী, তার মিত্র যে রাজনৈতিক দলগুলো, কেউ তারেক রহমানের পাশে দাঁড়ালেন না, কেউ সেই বাধা তার সরিয়ে দিতে পারলেন না। কিন্তু খালেদা জিয়াকে যাতে তার পুত্রের কাছে পৌঁছে দেওয়া যায়, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকলেন পুত্র তারেক রহমান। এবং অনেকেই বলছেন সেই সিদ্ধান্তটি ডক্টর ইউনূস সরকারেরও পছন্দের সিদ্ধান্ত, কারণ খালেদা জিয়াকে তার পুত্র ছাড়া অন্য কারো হাতে শরীরের এই অবস্থায়, এমন একটা সংকটজনক অবস্থায় তুলে দিয়ে কোনো প্রতিক্রিয়া, কোনো জনস্রোত, কোনো বিরাট আবেগের ঢল এই মুহূর্তে সামাল দিতে রাজি নয় সরকারও। এটা এখন স্পষ্ট যে তারেক রহমান কিছুতেই তার যে অভিবাসন সমস্যা লন্ডনে, মানে তিনি যদি একবার রাজনৈতিক আশ্রয় ছেড়ে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে তার মায়ের পাশে থাকতে ঢাকা পৌঁছন, আর যে যুক্তরাজ্যে তিনি ফিরতে পারবেন না, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত, সেই ঝুঁকিটুকু তারেক রহমান বা তার পরিবার নিতে রাজি হন নাই। বিবিসি বাংলা খবর দিয়েছে জুবায়েদা রহমান নাকি আসছেন খালেদা জিয়াকে নিয়ে যেতে, কিন্তু এরই মধ্যে বিএনপি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাওয়ার যে সফর সঙ্গী তালিকা প্রকাশ করেছে, সেই প্রকাশিত তালিকায় খালেদা জিয়ার দীর্ঘ সময়ের সহকারী ফাতেমার নাম আছে, ছোট পুত্রবধূ শামিলা আহমেদের নাম আছে, কিন্তু সেখানে জুবায়েদা রহমানের নাম নেই। কাজে ধারণা করা যায় জুবায়েদা রহমানও লন্ডন থেকে ঢাকায় আসার ঝক্কি নিচ্ছেন না। তারা মূলত একটা মেডিকেল টিম গঠন করে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের চিকিৎসকদের মাধ্যমে গত কয়েকদিন ধরে যে চিকিৎসার তত্ত্বাবধান করেছেন, তার মূল লক্ষ্যই সবসময় ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া। এবং সে কারণেই ধারণা করা হচ্ছিল যে এভার কেয়ার হাসপাতালের ওপর যে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছিল, তারও কারণ ছিল এটা যে হেলিকপ্টারে করে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। এর আগে খালেদা জিয়া, মুমূর্ষু খালেদা জিয়া, যার আগেই কিনা বিএনপির নেতা আহমেদ আজম খান বেরিয়েই বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে রোববার রাত থেকেই খালেদা জিয়া আছেন লাইফ সাপোর্টে, খালেদা জিয়া আছেন ভেন্টিলেশনে। সেই খালেদা জিয়াকে এসএসএফ বিশেষ গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছে সরকার, এবং এসএসএফ পিজিআর বাহিনী দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করার পরই একথা আপনাদের বলেছিলাম যে মূলত নেতা কর্মীদের ভিড় থেকে খালেদা জিয়াকে আলাদা করতে, যে সে যখন তখন ঢুকে যাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে না পারেন, সে বিষয়ে একটা প্রহরা তৈরি করতে যেমন সরকার এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছেন মুমূর্ষু রোগশয্যায় থাকা খালেদা জিয়াকে, ঠিক তেমনি খালেদা জিয়াকে পরিবহনের সময় যাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়া যায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সে কথাও বলা হয়েছিল যে সেটাও একটা কারণ। কাজেই সর্বোচ্চ চেষ্টা ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে। কিন্তু খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন, তাতে কি খুব আশাবাদী হবার জায়গা আছে? কেন খালেদা জিয়ার নেতা কর্মী সমর্থকেরা আশাবাদী হতে পারছেন না? কেন একে তাদের নেত্রীর সঙ্গে একটা বিচ্ছিন্নতা ঘটানোর উদ্যোগ বলে তারা মনে করছেন? তার বড় কারণ হচ্ছে এই যে খালেদা জিয়ার লিভার বহু বছর ধরে এক রকমের অকেজো হয়ে পড়েছে, মানে তার লিভারটা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন। সেটা বিএনপির ওয়েবসাইটে জানুয়ারি মাসে যখন খালেদা জিয়া চিকিৎসার জন্যে লন্ডন গেলেন, তখনই বলা হয়েছিল যে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন, এবং তারই
অংশ হিসেবে এর আগেও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসক দল এসে কিন্তু 2023 সালে শেখ হাসিনার আমলেও এভারকেয়ার হাসপাতালেই তার রক্তনালীর ওপর একটা অস্ত্রোপচারও করে গেছে। এবং বিএনপির প্রত্যাশা ছিল লন্ডনে কিছুদিন থেকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে আসতে পারবেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন থাকবার পর খালেদা জিয়ার চিকিৎসকেরা, যুক্তরাজ্যের চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দেন যে তার পক্ষে এখন কোনো রকম ট্রান্সপ্লান্ট নেওয়া সম্ভব নয়। কাজেই খালেদা জিয়ার শরীর খুব ভালো হয়ে যাবে, স্বাস্থ্য একটা টেকসই জায়গায় যাবে, এমন কোনো চিকিৎসা করবার জন্য তার শারীরিক শক্তি বা শারীরিক পরিস্থিতি নাই। কাজেই লিভার ট্রান্সপ্লান্ট করার পরিস্থিতি নাই জানিয়ে দেওয়ার কারণেই লন্ডনে খালেদা জিয়া এরপর কিন্তু আর যুক্তরাষ্ট্রে যান নাই। এর মধ্যে এবার যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন, খবর এসেছে যে তাকে সারাদিনই প্রায় ডায়ালাইসিসে রাখতে হচ্ছে। তার মানে তার কিডনিটিও অকেজো হয়ে পড়েছে। আর ফুসফুসের সংক্রমণের কারণেই খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মাঝখানে এমনকি নিউমোনিয়া হয়েছে। খালেদা জিয়ার এমন একটা পরিস্থিতিতে সত্যিই কি লন্ডন যাত্রা তাকে কোনো একটা মিরাকেলের সম্মুখীন করবে? মানে বাংলাদেশে তার নেতা কর্মী ভক্ত সমর্থকদেরকে এমন কোনো মিরাকেল দেখাবে, শেষ চেষ্টায় এমন কোনো লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন, তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে? নাকি সত্যিকার অর্থেই আরেকটি পক্ষ যে কারণে উষ্মায় ভুগছেন, ক্ষুব্ধ হচ্ছেন, তারেক রহমানের ওপর, খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর, যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না। তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে, তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা, দেশ, দল কারো দায়িত্ব নিতে রাজি নন। এই অবস্থায় খালেদা জিয়ার আর ফেরা হবে কিনা সেই প্রশ্নটা, সেই উদ্বেগটা মনে রেখেই খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে। খালেদা জিয়াকে যে এক রকমের বিদায় জানানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছিল গত দুদিন থেকেই, যখন তিন বাহিনী প্রধান গিয়ে তাকে দেখে এসেছেন, জামায়াতে ইসলামীর আমির গিয়ে তাকে দেখে এসেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও তাকে গিয়ে হাসপাতালে দেখে এসেছেন বুধবারে। এই অবস্থায় এই গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল যে যদিও বিএনপি এসব বলে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চাইছে, যে সংবাদ মাধ্যমে এসব খবর দিয়ে যে তারেক রহমানের বিড়ালের পর্যন্ত পাসপোর্ট হয়ে গেছে, কাজেই তারেক রহমানও নিশ্চয়ই ট্রাভেল পাসের আবেদন করবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই রেখেছিলেন তিনি আবেদন করা মাত্র, যেদিন আবেদন করবেন সেদিনই তারা ট্রাভেল পাস দিতে প্রস্তুত। সেই পরিস্থিতিটা যে আসলে মূল চেষ্টা ছিল না, বা সেই উদ্যোগটাকে যে কোনো একটা অপশন বলেই খালেদা জিয়া পুত্র ভাবতে পারছিলেন না, সেটা এখন পরিষ্কার। খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করা হচ্ছে কিনা, খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে রাজনৈতিক একটা শূন্যতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কিনা, সেসব প্রশ্ন তো রয়েছেই। এমনকি জানুয়ারি মাসে যখন বিএনপির দিক থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর কোনো উদ্যোগ ছিল না, তখন যে হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সস্ত্রীক গিয়ে হাজির হয়ে খালেদা জিয়ার বাড়িতে 1 ঘন্টার কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নিতে খালেদা জিয়া এবং বিএনপিকে রাজি করিয়ে ফেলেছিলেন যে তিনি লন্ডন যাবেন, এবং তিনি লন্ডন যাবেন 1 সপ্তাহের মধ্যেই, সেই বিষয়টিও মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে খালেদা জিয়াকে সুস্থ অথবা রোগশয্যায় দেশে রাখবার বিষয়েও হয়তো নানা রকম আপত্তি আছে নানা পক্ষের, নানা রকম অস্বস্তিও আছে নানা পক্ষের। বিশেষভাবে যেটা বলছিলাম, 2024-এর আগস্টের পর থেকে রাজনৈতিক পালা বদলে হয়তো সেই হিসেব নিকেশগুলো খুব সামনে চলে এসেছে, যে কারণে যেই খালেদা জিয়ার কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী হবার কথা ছিল, 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পর যেভাবে ঘটনা প্রবাহ এগোবে বলে ধারণা করা হয়েছিল, সে সূত্রে সেই খালেদা জিয়া জানুয়ারিতেও যখন দেশ ছেড়েছিলেন, তখনও প্রশ্ন উঠেছিল কেন
তাকে বিদেশ পাঠানো হচ্ছে। মে মাসে তাকে যখন দেশে নিয়ে আসা হলো, এরপর থেকে যে তিনি একটাও মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারলেন না, তিনি যে মাইনাস হয়েই রইলেন 2024-এর আগস্টের পর থেকে, তাতেও এই প্রশ্ন বারবার এসেছে। আর তার পুত্র যখন কিছুতেই দেশে ফিরতে পারলেন না, এদেশের কোনো শক্তি যখন তার সামনের বাধাগুলো দূর করতে পারল না, তখন এ প্রশ্ন তো তুঙ্গে উঠেছেই, খালেদা জিয়া যাচ্ছেন, ফিরতে পারবেন তো? তার কি আর ফেরা হবে?